বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-19 এর কারণে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত ও স্বাভাবিক পাঠদানের প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা এসেছে। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে যে ডিজিটাল বাংলাদেশ গঠিত হয়েছে, তার ফলশ্রুতিতে আমরা এখন খুব সহজেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি। এই কার্যক্রমের ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি একটি কোর্সের ক্লাস শুরু করেছি। আশা করছি তোমরা আমার লেকচারগুলোকে গ্রহণ করছো। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এস.এম. জাওয়াদুন নাহিন, বর্তমানে ঢাকার শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। অনার্স চতুর্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের জন্য আমি 24-16-09 অর্থাৎ ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল এ বিষয়ে ক্লাস শুরু করেছি। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। আমাদের আলোচনার বিষয় কোড হচ্ছে 24-16-09 চতুর্থ বর্ষের ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস। এই বিষয়ে এখানে নিচে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, এখানে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত চতুর্থ বর্ষের সিলেবাসের যে 24-16-09 এর যে কোড, এই কোডের অংশটুকু, এই সিলেবাসটি পুরোটা আমরা ইনশাআল্লাহ সমাপ্ত করব। আজকে আমরা যে অংশটুকু পড়ব সেটি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড রেভিনিউ, মিলিটারি অর্গানাইজেশন, জুডিশিয়ারি অ্যান্ড পুলিশ অর্গানাইজেশন। সিলেবাস অনুসারে আমি পুরো সিলেবাসটিকে মোট 10টি ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথম 4টি ক্লাস অর্থাৎ চতুর্থ ক্লাস আজকে অনুষ্ঠিত হবে এবং ইতোপূর্বে আমরা 3টি ক্লাস সম্পন্ন করেছি। এরপরেও আমরা আরো 6টি ক্লাস পাবো। আজকের ক্লাসের যে আলোচনার বিষয়বস্তু সুলতানি আমলের অর্থ ও রাজস্ব বিভাগ, সামরিক, বিচার এবং পুলিশ বিভাগ। এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ। একটি হচ্ছে বাম দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লোগো এবং ডান দিকে হচ্ছে মুজিব শতবর্ষের লোগো। তোমরা সবাই জানো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে বর্তমান সরকার বছরটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও যথাযথ মর্যাদার সাথে মুজিব বর্ষকে উদযাপন করছে। আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয় কোড ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল, এবং আজকের যে ক্লাস নম্বর 4, এই ক্লাসের আলোচ্য বিষয় সুলতানি আমলের অর্থ, রাজস্ব বিভাগ, সামরিক, বিচার ও পুলিশ বিভাগ, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি অংশ, সুলতানি আমলের অর্থ ও রাজস্ব, সুলতানি আমলের সামরিক বিভাগ এবং সুলতানি আমলের বিচার ও পুলিশ বিভাগ। তোমরা মনোযোগের সাথে ক্লাসটি ফলো করবে। আশা করি তোমরা নতুন কিছু শিখতে পারবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আমরা আলোচনা করব। ইতোপূর্বে আমরা 3 নম্বর ক্লাসে সুলতানি আমলের যে কেন্দ্রীয় প্রশাসন আলোচনা করেছি, সেই কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে অর্থ, রাজস্ব বিভাগ, সামরিক, বিচার এবং পুলিশ বিভাগ সবগুলোর আলোচনাই এসেছে। তবে আমরা এখন একটু বিস্তারিত আকারে এই বিষয়গুলো আলোচনা করব। প্রথমেই আমি 3টি ভাগে সাজিয়েছি আজকের লেকচারটিকে। সুলতানি আমলের অর্থ ও রাজস্ব বিভাগ নিয়ে আমরা প্রথম আলোচনা করব। রাষ্ট্রের স্থায়িত্ব, উন্নতি ও অগ্রগতি বহুলাংশেই সরকারের আর্থিক সচ্ছলতার উপর নির্ভরশীল। ভারতবর্ষের দিল্লির সুলতানগণ 1206 থেকে 1526 অর্থাৎ 320 বছর ব্যাপী তাদের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় সুশৃঙ্খল রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বলেই এই যে দীর্ঘ 320 বছর তাদের এই শাসন ব্যবস্থা গৌরবের সঙ্গে টিকে ছিল। সুলতানি আমলের রাজস্ব ব্যবস্থা মূলত ইসলামী শরিয়া এবং আব্বাসীয় খিলাফতের রাজস্ব রীতিনীতির উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল এবং স্থানীয়ভাবে সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু সম্প্রদায় ছিল ভারতবর্ষে, তাদের জন্যও কিন্তু এই রাজস্ব ব্যবস্থাটি সুবিধাজনক ছিল। আমরা সুলতানি আমলের যে রাজস্ব আদায়ের উৎসগুলো ছিল, সেই রাজস্বের উৎসগুলো সম্পর্কে একটু আলোচনা করব। মূলত 2 ধরনের উৎস হতে সুলতানি আমলে রাজস্ব আদায় করা হতো। একটি উৎস হচ্ছে মুসলমানদের উপর ধার্যকৃত ধর্মীয় রাজস্ব বা জাকাত, এবং অপর একটি উৎস হচ্ছে অমুসলমানদের উপর ধার্যকৃত পার্থিব রাজস্ব, বা এটাকে আমরা বলতে পারি জিজিয়া, খারাজ এবং গানিমাত। এছাড়াও সুলতানি আমলের রাজস্বের আরো কিছু উৎস ছিল, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তবে প্রথমেই আমরা মুসলমানদের উপর ধার্যকৃত ধর্মীয় রাজস্ব বা জাকাত সম্পর্কে একটু আলোচনা করি।
জাকাত ইসলামী অর্থনীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ধনী দরিদ্র বৈষম্য এবং অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় এর অবদান অপরিসীম। এটি একটি শরীয়তসম্মত কর। জাকাত শুধু সচ্ছল মুসলমানদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে সম্পত্তির উপর থেকে নির্দিষ্ট হারে নেওয়া হতো। এর আবিধানিক অর্থ হলো পবিত্রতা বৃদ্ধি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের ক্ষেত্রে আল কোরআনের নীতিমালাকে পূর্ণাঙ্গভাবে প্রয়োগ করেছিলেন। তোমরা সবাই জানো আল কোরআনে নামাজ এবং জাকাতের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে এবং জাকাত আদায় করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের মালামালকে মোট 4টি ভাগে বিভক্ত করেছেন। এটি হচ্ছে খাদ্যশস্য, গবাদি পশু, স্বর্ণরৌপ্য দ্রব্য এবং বাণিজ্য দ্রব্য। এগুলো কি কি ছিল আমরা একটু দেখি। খাদ্যশস্যের মধ্যে যে জমিতে উৎপন্ন শস্যের জাকাত ফসল কাটার পরপরই পরিশোধ করতে হতো। এছাড়া অন্যান্য জাকাত বছরের যে কোনো সময় দেয়া যেত। জাকাতের জন্য একটি নির্দিষ্ট হার ছিল। ভূমি যদি সাধারণভাবে বৃষ্টির পানিতে আবাদ হতো তাহলে তার উৎপন্ন দ্রব্যের 10% এবং সেচের মাধ্যমে চাষ হলে তার 5% জাকাত হিসেবে দিতে হতো। ঠিক একই হারে এবং একই শর্তে বৃক্ষ বা গাছপালার ক্ষেত্রেও জাকাত নির্ধারিত হতো। ভূমির শস্যের জাকাতের অপর নাম ছিল উসর, অর্থাৎ মুসলমান যারা ছিলেন তারা যে ভূমির উপর যে জাকাত দিতেন সেটার নাম ছিল উসর। আর অমুসলমানদের উপর যেটা ছিল সেটা হচ্ছে খারাজ। আমরা আসবো একটু পরের আলোচনায়। জাকাতের আলোচনা আমাদের এখনো শেষ হয়নি। গবাদি পশুর ক্ষেত্রে গৃহপালিত বা গবাদি পশু জাকাত আদায়ের ক্ষেত্রে এদেরকে 3টি ভাগে, যেমন উট, গোমহিষ এবং মেষ ছাগল, এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আমাদের বিভিন্ন সংখ্যায় পশুর সংখ্যা ভিন্ন ছিল এবং সেই সকল পশুর সংখ্যার উপর নির্ধারিত জাকাতও ভিন্ন ছিল। আমরা সেগুলো একটু দেখি। যেমন 25 থেকে 35টি উট থাকলে তার জন্য 1 বছরের একটি উট জাকাত নির্ধারিত হতো। 61 থেকে 75টি উট থাকলে 4 বছরের একটি উট তার জন্য জাকাত হিসেবে বরাদ্দ হতো। 91 থেকে 120টি উট থাকলে তার জন্য 2 বছরের 2টি উট বরাদ্দ হতো। কারো কাছে যদি এত পরিমাণে উট না থাকতো, যদি 5 থেকে 9টি উট থাকতো, সেক্ষেত্রে 6 মাসের একটি মেষ শাবক বা 1 বছরের একটি ছাগল জাকাত হিসেবে দিতে হতো। গোমহিষের ক্ষেত্রে আমরা দেখি যে 40টি গোমহিষ যদি কারো থাকে তাহলে 1 বছর বয়স্ক একটি গাভী, 60টি গোমহিষ যদি কারো থাকে তাহলে 1 বছর 6 মাসের 2টি বাছুর এবং 30টি যদি কম থাকে, 30টি গোমহিষ যদি থাকে তাহলে 6 মাসের একটি বাছুরকে জাকাত হিসেবে প্রদান করতে হতো। মেষ ছাগলের ক্ষেত্রে আমরা দেখি যে কারো যদি 400টি মেষ ছাগল থাকতো তাহলে প্রতি 100টিতে একটি মেষ, যদি কারো 100 থেকে 121 থেকে 200টি থাকতো মেষ ছাগল তাহলে তার জন্য 2টি মেষ, এবং কারো যদি আরো কম থাকতো 40 থেকে 120টি মেষ ছাগল থাকতো তাহলে 1 বছরের একটি মেষ তার জন্য জাকাত হিসেবে বরাদ্দ করতে হতো। স্বর্ণরৌপ্যের ক্ষেত্রে আমরা যেটা প্রচলিতভাবে জানি যে কারো যদি 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা থাকতো তাহলে তার উপর জাকাত দেওয়া ফরজ ছিল এবং এটাকে বলা হতো নিসাব। সঞ্চিত অর্থ যেটাকে সম্পদ সেটাকে বলা হতো নিসাব। এছাড়া বাণিজ্য দ্রব্যের উপরও জাকাত নির্দিষ্ট হারে ধার্য করা হতো। বিদেশ থেকে আমদানিকৃত অশ্ব অর্থাৎ ঘোড়া এবং অন্যান্য বাণিজ্য দ্রব্যের উপরও এই জাকাত ধার্য করা হতো। এবার আমরা দেখি যে অমুসলমানদের উপর ধার্যকৃত কি ধরনের রাজস্বগুলো সুলতানি আমলে আদায় করা হতো। এর মধ্যে প্রথমেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিজিয়া। জিজিয়া হলো অমুসলমানদের উপর ধার্যকৃত একটি সামরিক কর বা নিরাপত্তা কর বলা হতো একে। দিল্লির সুলতানগণ রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের সামরিক প্রতিরক্ষায় অংশগ্রহণের পরিবর্তে তাদের কাছ থেকে জিজিয়া আদায় করতেন। তবে শিশু, স্ত্রীলোক, বৃদ্ধ, পঙ্গু এবং অন্ধ ব্যক্তিরা এর আওতামুক্ত ছিল। যাজক সম্প্রদায়ের উপরও এই কর ধার্য করা হতো না। সুলতানি আমলে ধনী ব্যক্তিদের মাথাপিছু 40, মধ্যবিত্তদের 20 এবং নিম্নবিত্তদের 10 টঙ্কা হারে কর আদায় করা হতো। এই কর সম্পূর্ণভাবে সামরিক খাতে ব্যয় করা হতো। সাধারণত অমুসলমানরা মুসলিম রাষ্ট্রে যখন তারা বসবাস করত তাদের যে নিরাপত্তা মুসলমান সরকার প্রদান করতেন সেই নিরাপত্তার বিনিময়ে তাদেরকে জিজিয়া বা নিরাপত্তা করটি দিতে হতো। দ্বিতীয় আমরা যে অংশটি পাই সেটি হচ্ছে খারাজ। আমরা ইতোপূর্বেই উসরের কথা বলেছি, উসর সম্পর্কে আমরা আরো আলোচনা করব। তবে খারাজ সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি, যেহেতু অমুসলমানদের উপর ধার্যকৃত কর ছিল এটি। ইসলামী রাজস্ব বিধি মোতাবেক বিজিত অঞ্চলে অমুসলমান প্রজাদেরকে যে ভূমি কর দিতে হতো সেটি হচ্ছে খারাজ নামে পরিচিত। সুলতানি আমলে মোট 3 ভাবে খারাজকে ধার্য করা হতো। একটি হচ্ছে বন্টন ব্যবস্থা, একটি হচ্ছে মূল্য নির্ধারণ ব্যবস্থা বা ওয়াজিকা, এবং তৃতীয়ত হচ্ছে জমি জরিপ ব্যবস্থা বা মুক্তিয়া। ভারতে মুসলিম শাসনকালে ভূমি রাজস্ব বলতে প্রধানত খারাজকেই বোঝাতো। উসরি জমি
পরিমাণ সীমিত হওয়ায় প্রায় সমগ্র রাষ্ট্রই খারাজি জমির অন্তর্ভুক্ত ছিল। খারাজি জমির অমুসলমান মালিক ইসলাম ধর্ম গ্রহণ করলেও তার জমি খারাজি জমি হিসেবেই গণ্য হতো, অর্থাৎ খারাজ মুসলিম অমুসলিম সকলকেই প্রদান করতে হতো। খারাজের পরিমাণটা কেমন ছিল সেটা আমরা একটু দেখে নিচ্ছি। সুলতান কুতুবউদ্দিন আইবেক হতে শুরু করে সুলতান আলাউদ্দিন খলজি পর্যন্ত ভূমি রাজস্বের হার ছিল উৎপাদিত ফসলের 1/5। আলাউদ্দিন খলজির সময় এসে এর পরিবর্তন ঘটে এবং এটিকে অর্ধেক হারে নির্ধারণ করা হয় এবং পরবর্তী সময়ে আলাউদ্দিনের পুত্র কুতুবউদ্দিন মোবারক শাহ পুনরায় এটিকে 1/5 হারে ধার্য করেন। খারাজের আদায়ের যে ব্যবস্থা ছিল, ভূমি রাজস্ব নগদ অর্থে না শস্য দ্বারা আদায় করা হতো তা নির্ভর করত পরিবেশ পরিস্থিতির উপর, তবে উভয় ব্যবস্থাই চালু ছিল সেই সময়। এরপর আমরা তৃতীয়ত যেটা পাই, অমুসলমানদের উপর ধার্যকৃত পার্থিব রাজস্বের মধ্যে রয়েছে গনিমত। গনিমত হচ্ছে যুদ্ধে পরাজিত শত্রুর নিকট হতে সংগৃহীত সমুদয় সম্পত্তির নাম হচ্ছে গনিমত। একে 5 ভাগে ভাগ করা হতো এবং এর 4 ভাগই যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের মধ্যে বন্টন করা হতো, আর একটি অংশ রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো। এই রাষ্ট্রীয় কোষাগারে যেটি জমা হতো তার নাম ছিল আল খোমস। গানিমাত বন্টনের পূর্বেই সুলতান বা প্রধান সেনাপতি কিছু পছন্দ করলে তা গ্রহণ করতে পারতেন, তবে এক পর্যায়ে গনিমতের বন্টন 1/5 সৈন্যদের এবং 4/5 রাষ্ট্রের জন্য নির্ধারিত হয়েছিল সুলতানি আমলে। একে পরবর্তী সময়ে ধর্মীয় সুলতান হিসেবে পরিচিত সুলতান ফিরোজ শাহ তুগলক সেটিকে রোধ করে পূর্বের যে নিয়ম সেই নিয়মই তিনি প্রচলন করেন। আমরা এরপর দেখি যে রাজস্ব আদায়ে সুলতানি আমলের আরো বেশ কিছু উৎস ছিল। সেই উৎসগুলোর মধ্যে রয়েছে উসর বা মুসলমানদের ভূমিকর, উসুর বা বাণিজ্য কর, গুপ্তধন ও খনিজ সম্পদ, জায়গির প্রথা বা ইক্তা। উসর আমরা আলোচনা করি যে মুসলমানদের জমির উপর মুসলমানদের যে জমিতে উৎপন্ন ফসল তার উপর ধার্যকৃত কর ছিল এই উসর। প্রাকৃতিকভাবে যদি বৃষ্টির পানিতে ফসল উৎপাদিত হতো তাহলে ফসলের 1/10 এবং সেচের মাধ্যমে যদি ফসল উৎপাদন করা হতো তাহলে 1/5 মুসলমানদেরকে কর হিসেবে দিতে হতো। এরপর হলো বাণিজ্য কর। রাষ্ট্রের মুসলমান অমুসলমান সকল ব্যবসায়ীর উপরেই এই বাণিজ্য কর বা উসুর ধার্য ছিল এবং এই উসুর ধার্য ছিল মুসলমান ব্যবসায়ীদের উপরে 2.5% হারে, অমুসলমান ব্যবসায়ীদের উপরে 5% হারে ধার্য ছিল এবং বিদেশি যারা বণিক ছিলেন তাদের উপর 10% হারে এটি ধার্য করা হতো। গুপ্তধন ও খনিজ সম্পদ। গুপ্তধন যদি অমুদ্রিত সোনা রূপা কিংবা মুসলিম বিজয়ের পূর্বেকার মুদ্রিত টাকা হতো তাহলে সেক্ষেত্রে 1/5 রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য হতো, বাকি অংশ জমির মালিকের বলে গণ্য হতো। হিন্দু ভারতে গুপ্তধন ও খনিজ সম্পদের উপর রাষ্ট্রীয় অধিকার স্বীকৃত ছিল। জায়গির প্রথা বা ইকতার আলোচনায় যদি আমরা দেখি যে এটা কিরকম ছিল, সরকারি কর্মচারীদের নগদ বেতন প্রদানের পরিবর্তে জায়গির প্রদান করা হতো। সুলতান আলাউদ্দিন খলজি এই প্রথাটি প্রথম রদ করেন এবং পরবর্তী সময়ে সৈয়দ ও লোদি বংশের সুলতানগণের সময় পুনরায় জায়গির প্রথাটি বলবৎ করা হয়। এরপর আমরা দেখি যে আরো বেশ কিছু ছিল সে সময় সুলতানি আমলের যে আয়ের উৎস, তাদের মধ্যে ছিল করদ রাজাদের কাছ থেকে নিকট প্রাপ্ত কর। মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলে ভারতবর্ষের অনেক হিন্দু রাজা বসতা স্বীকার করতেন এবং বাৎসরিক কর প্রদান করে তারা শান্তিতে থাকতেন এবং সুলতানের আনুগত্য স্বীকার করতেন। উত্তরাধিকারবিহীন সম্পত্তি, কোনো মুসলমান ব্যক্তি উত্তরাধিকার না রেখে যদি মারা যেতেন তাহলে তার সকল সম্পত্তি রাষ্ট্র তার নিজস্ব এখতিয়ারে নিয়ে নিত। এরপর হলো স্থানীয় উপকর। সুলতানি আমলের অনেক শরীয়ত বহির্ভূত স্থানীয় উপকর প্রচলিত ছিল, যার মধ্যে রয়েছে কসাই কর, পশু চারণ কর, সরকারি জমির উপর নির্মিত বাড়ির কর ইত্যাদি। এ বিষয়ে আমরা পরবর্তীতে আবার দেখব। উপঢৌকন রয়েছে। দিল্লির সুলতানগণ রাষ্ট্রের সাধারণ নাগরিক, অভিজাত ব্যক্তি এবং সরকারি কর্মচারীদের নিকট হতে উপঢৌকন গ্রহণ করতেন। এটি হলো রাষ্ট্রীয় আয়ের একটি অন্যতম উৎস ছিল উপঢৌকন। আমরা এই স্থানীয় উপকরের আলোচনায় যেটি বলেছি সেগুলোকে আমরা অন্যান্য করের মধ্যেই আবার আলোচনায় বলতে পারি যে সেই করগুলোকে কি নামে বলা হতো। একটি হচ্ছে চড়াই বা পশুচারণ কর, একটি হচ্ছে দাঙ্গানা বা দিল্লির ব্যবসায়ীদের উপর ধার্যকৃত কর, একটি হচ্ছে মুস্তাগিল বা দালান কোঠা নির্মাণ কর ইত্যাদি। অর্থাৎ এই সকল উৎস থেকেই সাধারণত দিল্লির সুলতানরা তাদের রাজস্ব আদায় করে থাকতেন। রাজস্ব শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য রাজস্ব এককে সাম্রাজ্য বিভক্তিকরণ ছিল অপরিহার্য। অবশ্য সুলতানি আমলের প্রথম দিকের ঐতিহাসিকগণ এই বিষয়ে তেমন কিছু উল্লেখ করেননি। মুঘল আমলে আমরা যে একজন সুলতানকে পাই তিনি হচ্ছেন শের শাহ। তার শাসন আমলে 1540 থেকে 1545 5 বছর ছিল তার শাসনকাল। সেই সময়েই আমরা প্রথম সাম্রাজ্যকে বিভক্তিকরণ যে করা হয় তা স্পষ্টভাবে দেখতে পাই।
সাধারণভাবে আমরা সুলতানি আমলের যে রাজস্ব একক ছিল সেটিকে আমরা নিম্নরূপে ভাগ করতে পারি: সাম্রাজ্য, তারপর হচ্ছে প্রদেশ বা ইকলিম, এরপরে হলো সরকার বা শিখ, এরপর হলো পরগনা বা কসবা বা খিত্তা, এরপর হচ্ছে গ্রাম। গ্রাম ছিল প্রশাসনিক সবচেয়ে ক্ষুদ্রতম একক। আমরা বিভিন্ন আলোচনা এবং বর্ণনা থেকে দাস বা মামলুক বংশের যে সময়কাল ছিল 1206 থেকে 1290, এই সময়কালে সেই সময়কার নিম্নলিখিত রাজস্ব কর্মচারীদের পরিচয় পাই। যেমন ভাগগুলো ছিল: কেন্দ্র, কেন্দ্র থেকে ইকলিম বা প্রদেশ, প্রদেশ থেকে শিখ বা সরকার, এবং শিখ থেকে কসবা বা পরগনা বা খিত্তা। কেন্দ্রে ছিলেন ওয়াজির, অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। এরপর হচ্ছে ইকলিম বা প্রদেশ, এর ক্ষমতায় ছিলেন আমিল। শিখ বা সরকারে ছিলেন আমিল এবং মুনসিফান, দুইজন ব্যক্তি যিনি আমিলের অধীনস্থ ছিলেন, এবং মুনসিফানের অধীনস্থ ছিলেন মুনসিফ বা রাজস্ব বিচারক, এবং আমিলের অধীনস্থ ছিলেন মুশরিক এবং মুতাশরিফ। মুশরিফ ছিলেন কর নির্ধারক এবং মুতাশরিফ ছিলেন কর আদায়কারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চার্ট, এই চার্টটি তোমরা পড়ার চেষ্টা করবে। এরপর আমরা দেখি যে ঐতিহাসিকদের বর্ণনায় খলজি এবং তুগলক বংশের শাসনকালেও আমরা নিম্নলিখিত একটি চার্ট পাই। সেটি হচ্ছে কেন্দ্র থেকে ইকলিম বা প্রদেশ, পূর্ববর্তী চার্টের মতোই। এরপর হচ্ছে শিখ, এরপর হচ্ছে পরগনা বা কসবা বা খিত্তা, পরগনার পর হলো গ্রাম। এবং এখানে আমরা দেখি যে কেন্দ্রে ছিলেন ওয়াজির, একইভাবে ইকলিম বা প্রদেশে ছিলেন আমিল, এবং শিখ বা সরকারে ছিলেন আমিল আর মুনসিফান। এই মুনসিফানের অধীনস্থ ছিলেন মুনসিফ, এবং আমিল তার আরেকটি নাম ছিল এই খলজি এবং তুগলক আমলে, তার নাম ছিল শিকদারান বা প্রধান শিকদার। আর পরগনার যারা কর্মচারী ছিলেন তাদের মধ্যে ছিলেন শিকদার, মুশরিফ, মুহাসিল, গোমস্তা, সারহাং, মুনসিফ। এদের মধ্যে আবার গ্রাম পর্যায়ে যিনি ছিলেন গোমস্তা, এই গোমস্তার অধীনস্থ ছিলেন, অর্থাৎ গ্রাম পর্যায়ে এবং গোমস্তার অধীনস্থ ছিলেন মুকাদ্দাম এবং চৌধুরী বা খুত। এই দুটো ছক তোমরা একটু মনোযোগের সাথে দেখবে এবং অধ্যয়ন করবে। আমি মনে করি যে তোমাদের জন্য যথেষ্ট উপকার হবে। সুলতানি আমলের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্যের দিকে আমরা যদি তাকাই, আমরা দেখব রাজস্ব ব্যবস্থা ছিল খুবই সহজ, সুশৃঙ্খল ও সুদৃঢ়। আদায়কৃত অর্থ জনকল্যাণে ব্যবহার করা হতো। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, দুর্ভিক্ষে রাজস্ব মকুফ করা হতো। আয় ব্যয়ের হিসেব করে আগাম বাজেট করা হতো, এবং রাজস্ব ব্যবস্থায় মুসলমানেরাই বেশি সুযোগ সুবিধা পেত। আমরা রাজস্ব ব্যবস্থার পর আমাদের আলোচনার যে দ্বিতীয় অংশ, সুলতানি আমলের সামরিক বিভাগ, এই প্রসঙ্গে আমরা চলে আসছি। সুলতানি আমলের শাসন বিভাগের ক্ষেত্রে ভারতবর্ষের যে শাসন ব্যবস্থার ক্রমবিকাশ, এই ক্রমবিকাশে দিল্লির সুলতানি আমলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বিশৃঙ্খলা দমন, বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ এবং রাজ্য বিস্তারের উদ্দেশ্যে সুলতানগণ বিরাট সৈন্যবাহিনী পোষণ করতেন, এবং আব্বাসীয় খলিফাদের মতোই সুলতানগণ এই বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। এই বাহিনীতে আমরা দেখি বিভিন্ন জাতির সৈনিক, যেমন আরব, তুর্কি, খলজি, পারসিক, বিভিন্ন জাতের সৈনিকরা অন্তর্ভুক্ত ছিলেন। সুলতানি আমলের সামরিক ব্যবস্থায় আমরা যদি আলোচনা শুরু করি, সুলতান ছিলেন প্রথমেই, তিনি ছিলেন রণচাতুর্যে দক্ষ, সামরিক কৌশলে পটু একজন সামরিক নেতা, এবং আইনসম্মতভাবেই তিনি ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক। দিল্লির সালতানাতকে বহিরাক্রমণ হতে রক্ষা করা এবং দেশের সীমানা বিস্তারের জন্য সুলতানগণ শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা সবসময় অনুধাবন করতেন। এরপর আমরা দেখি যে নাইব উল মুলক, সামরিক বিষয়ে সুলতানের সহকারীকে বলা হতো নাইব উল মুলক, তাকে মালিক নাইবও বলা হতো। কোনো কোনো বর্ণনায় তাকে আমরিয়াত নামেও পাওয়া যায়। এরপর আমরা যাকে পাই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনী তার নেতৃত্বেই পরিচালিত হতো, বা সামরিক বাহিনীর যে নাম ছিল দিওয়ানি আর্জ, তার নাম হচ্ছে আর্জ ই মুমালিক। আমরা বিগত ক্লাসেও যখন কেন্দ্রীয় প্রশাসন আলোচনা করেছি সেখানে আমরা আর্জ ই মুমালিকের আলোচনায় দেখেছি, এবং সামরিক প্রশাসন, সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের পূর্ণ দায়িত্ব ছিল আর্জ ই মুমালিকের ওপর। এরপর আমরা দেখি যে সুলতানি আমলের সামরিক বাহিনী নিম্নোক্ত উপায়ে গঠিত হতো। গত ক্লাসেও আমরা এই ছকটি দেখেছি যে 10 জন সৈন্য নিয়ে একটি গ্রুপ, 10টি গ্রুপ নিয়ে একটি সিপাহশালা, 10টি সিপাহশালা একজন আমিরের অধীনে, এবং 10 জন আমির একজন মালিকের অধীনে, এবং 10 জন মালিক একজন খানের অধীনে থাকতেন। এই খানই হচ্ছেন আরজি মুমালিক। আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, আজকেও তোমাদেরকে আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ সামরিক যে বিভাগ এবং সামরিক বাহিনীর যে গঠনটি, গ্রুপ, সিপাহশালা, আমির, মালিক, খান, এই নামগুলো মনে রাখতে হবে। সামরিক যে বিভাগ, এই বিভাগের সমুদয় প্রশাসনিক দায়িত্ব এই আরিজি মোমালিক বা খানের উপরে ন্যস্ত ছিল। সৈন্য নিয়োগ, প্রশিক্ষণ দেওয়া, সামরিক কর্তাদের জায়গির প্রদানের সুপারিশ করা ছিল তার দায়িত্ব।
সৈন্যদের পদোন্নতি পদচ্যুতি তার উপরেই নির্ভর করত। তিনি সামরিক অভিযানে সৈন্য নির্বাচন করতেন এবং বাহিনীর রসদ পরিবহন ও ব্যবস্থার তত্ত্বাবধান করতেন। যুদ্ধে বিজয়ের পর তার অধীনেই যুদ্ধলব্ধ সম্পদ একত্রিত করে উক্ত সম্পদ যথারীতি বন্টন করা হতো। এরপরে আমরা চলে আসি যে সুলতানি আমলের যে সামরিক সংগঠন রয়েছে, সেই সামরিক সংগঠনে সুলতানি আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা আলোচনা করব দাগ এবং হুলিয়া পদ্ধতি। হুলিয়াকে আমরা এখানে চেহারাও বলেছি, কেন বলেছি সেটা আমরা আসব। দাগ এবং হুলিয়া পদ্ধতি হলো ভারতের সুলতানি আমলের মুসলমানদের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ দাগ হচ্ছে অশ্বের ক্ষেত্রে এবং চেহারা হচ্ছে সৈন্যদের ক্ষেত্রে প্রযোজ্য। হুলিয়া যেটা সুলতান আলাউদ্দিন খলজি সর্বপ্রথম এই প্রথাটি শুরু করেন। অশ্বের গায়ে জ্বলন্ত লৌহ দ্বারা বা জ্বলন্ত লোহা দ্বারা অশ্বের গায়ে দাগ দেওয়া হতো এবং দাগ দিয়ে এটাকে চিহ্নিত করা হতো এবং সৈন্যদের চেহারার বর্ণনাও বিশেষভাবে লিপিবদ্ধ করা হতো। কারণ আলাউদ্দিন খলজির পূর্ববর্তী সময়ে আমরা দেখি যে একই অশ্ব দিয়ে জালিয়াতি হতো এবং অতিরিক্ত অর্থ খরচ হতো, রাষ্ট্রের অর্থ অপব্যয় হতো। সেটা থেকে রক্ষা পেতে সুলতান আলাউদ্দিন খলজি প্রথমে এই প্রথাটি শুরু করেন এবং আমরা পরবর্তী সময় দেখি সুলতান ফিরোজ শাহ তুগলকের সময় অবশ্যই এই প্রথাটি রহিত হয়ে যায়। পরবর্তী সময়ে ফিরোজ শাহ তুগলকের পর আবার লোদি বংশের সময় সুলতান সিকান্দার লোদি তা পুনঃপ্রবর্তন করেন এবং তিনি পুনঃপ্রবর্তন করে অশ্বের ক্ষেত্রে দাগ নামটি বজায় রাখলেও যারা সৈন্য ছিলেন সেনাবাহিনীর তাদের ক্ষেত্রে তিনি হুলিয়া শব্দটির পরিবর্তে চেহারা শব্দটি প্রবর্তন করেন এবং এরপর থেকে এই নামটি দাগ এবং চেহারা এই নামেই পরিচিত হয়। আমরা সুলতানি আমলের যে সামরিক সংগঠন রয়েছে এই সামরিক সংগঠনের ভাগগুলো সম্পর্কে একটু আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অশ্বারোহী বাহিনী, যে অশ্বারোহী বাহিনী তিনটি অংশে বিভক্ত ছিল, মুরাত্তাব, সাওয়ার এবং দোয়াসপা। এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। অশ্বারোহী বাহিনী সৈন্যবাহিনীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শাখা ছিল। সুলতানি আমলে এই বাহিনীটি তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল, আমরা ইতিপূর্বেই দেখিয়েছি এখানে। মুরাত্তাব, যে সকল অশ্বারোহী সৈন্যের প্রত্যেকের নিজের দুটি করে অশ্ব ছিল তাদেরকে মুরাত্তাব বলা হতো, এবং সাওয়ার বলা হতো যাদের নিজের একটি করে অশ্ব ছিল, আর দোআসপা বলা হতো তাদেরকে যাদের নিজস্ব কোনো অশ্ব ছিল না কিন্তু রাষ্ট্র যুদ্ধের সময় তাদেরকে অশ্ব প্রদান করত, অর্থাৎ রাষ্ট্রের কাছ থেকে তারা ঘোড়া পেত। এরপর আমরা দেখি যে রাষ্ট্রের গুরুত্ব এছাড়াও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা অশ্বের ক্ষেত্রে, যে দিল্লির উপকণ্ঠে রাজকীয় অশ্বশালায় সুলতান আলাউদ্দিন খলজির সময় 70,000 অশ্ব ছিল এবং অশ্বারোহী বাহিনী যুদ্ধাস্ত্রের মাধ্যমে গোলাকার ঢাল, লৌহ শিরস্ত্রাণ, লৌহবর্ম, দুটি তলোয়ার, ছোড়া এবং উন্নত মানের তীর ধনুক দ্বারা সজ্জিত ছিল। অশ্বকে লৌহের আবরণেও আবৃত করে রাখা হতো। এবং এর পরবর্তীতে সেনাবাহিনীর যে অন্যান্য অংশগুলো ছিল, হস্তি বাহিনী, গোলন্দাজ বাহিনী, পদাতিক বাহিনী, স্কাউট এবং অন্যান্য বিভাগ, সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। হস্তি বাহিনী ছিল সুলতানি সেনাবাহিনীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অশ্ববাহিনীর মতোই। হাতির বৃহৎ আকার এবং শক্তি প্রতিপক্ষের মনে ভীতি সঞ্চার করত। সুলতান গিয়াসউদ্দিন বলবন যুদ্ধক্ষেত্রে একটি হাতিকে 500 অশ্বারোহী সৈন্যের সমান বলে মনে করতেন এবং হাতিকে লোহার আবরণ দ্বারা আবৃত করে রাখা হতো এবং শত্রুর উপর আক্রমণ করার জন্য এদের দাঁত ও শুঁড়ের সঙ্গে বড় বড় কাস্তে বেঁধে রাখা হতো। সুলতান মুহাম্মদ বিন তুগলকের সেনাবাহিনীতে প্রায় 3000 হস্তি ছিল যারা যুদ্ধে পারদর্শী ছিল এবং দ্বিতীয়বার বাংলা অভিযানের সময় সুলতান ফিরোজ শাহ তুগলক 470টি হাতি নিয়ে গিয়েছিলেন এবং বাহমনি সুলতান মুহাম্মদ শাহ বাহমনির হস্তিশালায় 3000 হাতি ছিল। একমাত্র সুলতান ছাড়া আর কারো হাতি রাখার অধিকার ছিল না। সুলতান একমাত্র তিনি হাতি ব্যবহার করতে পারতেন। হাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন শাহানা ই ফিল এবং এই যে গুরুত্বপূর্ণ অফিসার তার একটা পৃথক বাহিনী ছিল হস্তি বাহিনী। এরপর আমরা চলে আসি গোলন্দাজ বাহিনীতে। দিল্লি সুলতানদের সেনাবাহিনীতে কামান দাগার জন্য এবং বন্দুকের ব্যবহার তেমন একটা ছিল না, তবে সেনাবাহিনীকে অগ্নিগোলক, অগ্নিতীর, হাত বোমা, ক্ষেপণাস্ত্র ইত্যাদি ছিল। এই মারণাস্ত্রগুলো শত্রুপক্ষের উপর নিক্ষেপ করা হতো। আর রাদা নামে এক ধরনের কামান যুদ্ধে ব্যবহার করা হতো। দুর্গের প্রাচীর ধ্বংস করার জন্য আরেক ধরনের অস্ত্র ব্যবহার করা হতো যার নাম ছিল নাক্কা বুন। এরপর আমরা চলে আসি পদাতিক বাহিনীর আলোচনায়। সুলতানি আমলের পদাতিক বাহিনী পাইক নামে অভিহিত ছিল। সুলতানের কৃতদাস, গরিব ও নিম্ন শ্রেণীর হিন্দুরা পাইক বাহিনীতে নিযুক্ত হতো। পাইক বাহিনী প্রধানত সুলতানের দেহরক্ষী, দ্বাররক্ষক, প্রাসাদ প্রহরী এবং অনুচর হিসেবে ব্যবহৃত হতো। পাইক বাহিনীর সাথে তীরন্দাজ বাহিনীও যুক্ত থাকতো এবং পদাতিক বাহিনী তীর ধনুক, তলোয়ার ও ছোড়া ইত্যাদিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করত। এরপর আমরা দেখি যে স্কাউট। সেনাবাহিনীতে স্কাউটের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু সামরিক সংবাদ গোপনে সংগ্রহ করাই ছিল স্কাউটের প্রধান কর্তব্য এবং স্কাউটরা
হালকা ধরনের সৈনিক ছিলেন। এরা দুই ভাগে বিভক্ত ছিলেন, অগ্রগামী এবং পশ্চাৎগামী স্কাউট। সেনাবাহিনীর মধ্যে আমরা আরো বেশ কিছু বিভাগ দেখতে পাই। এই বিভাগগুলোর মধ্যে ছিল যে সামরিক অস্ত্র এবং সাজ সরঞ্জাম তৈরির জন্য যে শক্তিশালী একটি ইঞ্জিনিয়ারিং বিভাগ ছিল, এবং যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক ছিলেন, এবং এই চিকিৎসকরা অত্যন্ত সম্মানিত ছিলেন। সুলতানের নিকট যুদ্ধের সংবাদ প্রেরণের জন্য সামরিক অভিযানে সরকারি সংবাদ সরবরাহকারী হিসেবে সাহিবি বারিদি লস্কর নামক ব্যক্তিরা যুক্ত ছিলেন। এই ধরনের বিভাগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সামরিক বাহিনীর জন্য। এছাড়াও সামরিক বাহিনীর মধ্যে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিভাগ দেখতে পাই, তার নাম হচ্ছে বহর। আমিরি বহর, অর্থাৎ তিনি ছিলেন এই বহরের নেতৃত্বে। এই আমিরি বহর, তিনি হচ্ছেন এই বহর বা সুলতানদের নৌযান বিভাগ যেটা, সেটা পরিচালনা করতেন। সাধারণত বহরকে পুলিশের কর্তব্য পালন এবং পরিবহনের কাজে ব্যবহার করা হতো। আমরা পরবর্তী সময়ে পুলিশ বিভাগের আলোচনায়ও দেখব যে পুলিশদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হতো। এরপর আমরা চলে আসি যে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে যে সেনা মোতায়েন করা হতো। এদের মধ্যে ছিলেন হাশম ই কালব এবং হাশম ই আত্রাফ। এই হাশম ই কালব এবং হাশম ই আত্রাফ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব যে দিল্লিতে অবস্থিত সেনাদল হাশম ই কালব নামে অভিহিত ছিল, এবং রাজকীয় কৃতদাস ও জন্দার জাতীয় প্রহরী খিসাই খেল নামক রাজপরিবারের সেনাদল, আফওয়াজ ই কালব নামক সরাসরি রাজকীয় সামরিক অধিনায়কত্বের নিয়ন্ত্রণাধীন সেনাদল দ্বারা রাজধানীর কেন্দ্রীয় হাশম ই কালব সুগঠিত ছিল। প্রদেশের অথবা প্রাদেশিক রাজধানীর সদর দপ্তরের সেনাদল হাশম ই আত্রাফ নামে পরিচিত ছিল। তদানীন্তন মুসলিম ভারতের উত্তর পশ্চিম যে সীমান্ত, এর সামরিক গুরুত্ব ছিল অত্যাধিক, কারণ বৈদেশিক আক্রমণগুলো বেশিরভাগ এই সীমান্ত দিয়েই সংগঠিত হতো। সুতরাং এই গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চলকে রাজপরিবারের যুবরাজ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা যোগ্য ব্যক্তি, তাদেরকে দেওয়া হতো। বিশেষ করে সুলতানরা তাদের যে গুরুত্বপূর্ণ এবং দক্ষ যারা তাদের যুবরাজ ছিলেন, তাদেরকেই এই সীমান্তে মোতায়েন করতেন। এছাড়াও সামরিক বাহিনীর যে গুরুত্বপূর্ণ কিছু ভাগ ছিল, আমরা সেগুলো একটা একটা করে একটু দেখব। প্রথমেই আমরা দেখব যে পতাকা। উমাইয়া এবং আব্বাসীয় খিলাফতের সামরিক নীতি অনুসারে এই সুলতানি আমলেও সৈন্যবাহিনীতে পতাকার ব্যবহার করা হতো। পতাকা ছিল মর্যাদা ও সম্মানের প্রতীক। দ্বিতীয়ত ছিল দুর্গ নির্মাণ। অভ্যন্তরীণ বিদ্রোহ বিশৃঙ্খলা দমনের জন্য দুর্গ নির্মিত হতো। সুলতান কুতুবউদ্দিন আইবেক এবং তার সময় থেকেই অনেক সামরিক দুর্গ নির্মাণ করা শুরু হয়। এগুলো তত্ত্বাবধানের ভার ছিল কোতোয়ালদের উপর। সুলতান বলবন দিল্লির উপকণ্ঠে মেওয়াটি রাজদস্যুদের তৎপরতার বিরুদ্ধে গোপালগির ও অন্যান্য স্থানে সুরক্ষিত দুর্গ ও সামরিক ফাঁড়ি নির্মাণ করেছিলেন, এবং শক্তিশালী আফগান সৈন্য নিয়োগ করেন। দুর্গ হতে পালানোর জন্য গোপন সুড়ঙ্গ থাকতো। দুর্গে পর্যাপ্ত খাদ্যদ্রব্যও জমা রাখা হতো। সামরিক বাহিনীর সৈন্য যে বিন্যাস ছিল, সেই সামরিক বাহিনীর সৈন্য বিন্যাসটা আমরা একটু দেখি। যে দিল্লির সুলতানি আমলে যুদ্ধক্ষেত্রে 5 ধরনের পদ্ধতিতে সৈন্যদেরকে বিন্যাস করা হতো। যেমন প্রথমেই সেনাবাহিনীকে কেন্দ্র করে ডান এবং বাম, অগ্র, পশ্চাৎ এবং কেন্দ্র, এই 5টি ভাগে ভাগ করা হতো। কেন্দ্রে অবস্থান করতেন সুলতান নিজে, তার সামনে এবং পিছনে তীরন্দাজ, এবং তীরন্দাজ বাহিনীর ঠিক সামনের দিকেই হস্তি বাহিনী, এবং হস্তি বাহিনীর সামনে পদাতিক বাহিনীকে রাখা হতো, এবং পদাতিক বাহিনী 4টি সারিতে বিভক্ত হতো। এর মধ্যে দিয়ে পদাতিক বাহিনী চলাচলের ব্যবস্থা থাকতো। সৈন্যবাহিনীর রসদ আমরা যদি দেখি যে সৈন্যবাহিনীর রসদ কি ছিল, সেনাবাহিনীর রসদ সরবরাহের প্রতি লক্ষ্য রাখা ছিল সামরিক অধিনায়ক। তার অন্যতম কর্তব্য রসদের জন্য শত্রু রাজ্যে বাহিনী স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা লাভ করতেন, এবং কোনো কোনো ক্ষেত্রে যখন চরম অবস্থা হতো, সেই চরম অবস্থার ক্ষেত্রে লুণ্ঠনের উপরও তারা নির্ভর করতেন। সেনাবাহিনীর বেতনের দিকে যদি আমরা যাই, সুলতান আলাউদ্দিন খলজির সময়ে একজন অশ্বারোহী সৈন্য বাৎসরিক 234 টঙ্কা বেতন পেতেন, এবং সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময় এটি বেড়ে হয় প্রায় 500 টঙ্কা। প্রতি অশ্বারোহী সৈন্য 500 টঙ্কা করে বেতন পেতেন। সামরিক অফিসাররা আরো উচ্চ হারে বেতন পেতেন। সর্বোচ্চ কর্মকর্তা খান বা রিজিমু মালিক পেতেন বছরে 1 লক্ষ টঙ্কা, এবং মালিকরা পেতেন 50 থেকে 60,000 টঙ্কা। আমির পেতেন 30 থেকে 40,000 টঙ্কা। সিপাহসালাররা পেতেন 20,000 টঙ্কা, এবং এর ছোটখাটো অফিসার যারা ছিলেন তারা প্রত্যেক র্যাঙ্ক অনুযায়ী 1 থেকে 10,000 টঙ্কা বেতন পেতেন। সৈনিকদেরকে কখনো কখনো নগদ টাকায় বেতন দেওয়া হতো, এবং সামরিক অফিসাররা তারা জায়গির লাভ করতেন। আমরা সামরিক বিভাগের যে আলোচনা, সেই আলোচনার পর আমাদের আলোচনার যে তৃতীয় অংশ, যেটি সুলতানি আমলের বিচার এবং পুলিশ বিভাগ, সেই আলোচনায় আমরা চলে আসছি।
মুসলিম বিচার ব্যবস্থার মূলনীতি হলো নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা। দিল্লির সুলতানগণ ইসলামী আদর্শ মোতাবেক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি সুসংগঠিত দপ্তর পরিচালনা করেছিলেন এবং সুলতানি আমলের ধর্মীয় ও আইন সংক্রান্ত বিষয়াদি প্রায়শই এক ব্যক্তিতেই কেন্দ্রীভূত ছিল। তিনি হচ্ছেন সুলতান। সুলতান নয়, তিনি ছিলেন দিওয়ানি রিসালাতের প্রধান বা সদরুস-সুদুর। এই দিওয়ানি রিসালাত প্রধান সদরুস-সুদুর একই সঙ্গে কাজী, মুমালিক বা প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করতেন। সুলতানের পর এই ধর্মীয় বিভাগ এবং বিচার বিভাগের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন সদরুস-সুদুর, এবং দিওয়ানি কাজা বা বিচার বিভাগ এটি সরাসরি প্রধান কাজীর অধীনে ছিল। দিল্লির সুলতানগণ দিওয়ানি রিসালাতকে অর্থাৎ ধর্মীয় বিভাগকে বিশেষ গুরুত্ব দিতেন। আমাদের বিচার বিভাগের আলোচনায় বারবারই দিওয়ানি রিসালাতটি চলে আসছে। তো আমরা এবার দিল্লির সুলতানি আমলের বিচার ও পুলিশ বিভাগের আলোচনায় চলে আসি। প্রথমেই যার কথা আমাদেরকে আলোচনা না করলেই নয়, তিনি হচ্ছেন দিল্লির সুলতান। সুলতানি আমলের বিচার ব্যবস্থার ইতিহাসে রাষ্ট্রপ্রধান এবং প্রধান আইন বলবৎকারী হিসেবে সুলতান তিনি নিজেই রাজদ্রোহীদের সামরিক আদালতে বিচার করতেন এবং তিনি নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতার নীতি গ্রহণ করে 3 ধরনের কাজ করতেন। তিনি ছিলেন ধর্মবিশ্বাসীদের রক্ষাকর্তা এবং প্রজাদের বিবাদ মীমাংসাকারী। তিনি ছিলেন আমলাতন্ত্রের প্রধান এবং তিনি ছিলেন সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। এরপর আমরা দেখি যে দিওয়ানি মাজালিম, দিওয়ানি সিয়াসত, দিওয়ানি কাজার মাধ্যমে সুলতান তার বিচার কার্য সম্পাদন করতেন এবং দিওয়ানি সিয়াসত এই বিভাগে সিদ্ধান্ত গ্রহণের জন্য মুফতি ও মুতাফাহিস নামক 2টি শ্রেণীর জনগণ ছিলেন এবং এদের সম্পর্কে আমরা যদি একটু বলি যে দিওয়ানি সিয়াসতের মধ্যে যারা সিদ্ধান্ত গ্রহণের জন্য ছিলেন, মুফতি ছিলেন মুফতি এবং মুতাফাহিস, তাদের মধ্যে মুফতি ছিলেন সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং মুতাফাহিস তিনি ছিলেন ঘটনা অনুসন্ধানের জন্য, এবং তাদের যারা অনুগত ছিলেন তাদের মধ্যে প্রশাসনিক কর্মচারী ও কেরানিদের মধ্যে ছিলেন আমির এবং মুসাররিফ এই পদে নিযুক্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এরপর আমরা দেখি যে সরকারের নিকট আসলে অভিযোগ জানানোর প্রক্রিয়া কি ছিল। অনুনয়কারী প্রথমেই হাজিব নামক ব্যক্তির কাছে যেতেন, সেখানে তিনি যদি ব্যর্থ হতেন তাহলে তিনি চলে যেতেন কাজী ই মুমালিকের নিকট এবং প্রার্থনাকারী সর্বশেষ আশ্রয়স্থল ছিলেন সুলতান নিজেই। তো সুলতানের কাছে যখন আসতেন সুলতান ইলতুৎমিশ, আমরা দেখেছি যে দিল্লির সুলতানি আমলে সুলতান ইলতুৎমিশ তিনি রাজপ্রাসাদে শিকলের ঘণ্টা দিয়েছিলেন। সুলতান মোহাম্মদ বিন তুগলক তিনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সরাসরি অভিযোগ শুনতেন এবং কাজী ই মুমালিক এ সময় সুলতানকে আইন সংক্রান্ত উপদেশ দিতেন। সুলতান সিকান্দার লোদির আমলে মাজালিম আদালতে ওয়াজির নিজেই সভাপতিত্ব করতেন এবং 12 জন বিদ্বান আইনজ্ঞ ব্যক্তির সহায়তায় কাজী তার আইন সংক্রান্ত উপদেশ প্রদান করতেন। এরপর আমরা চলে আসি যে এই বিচার বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ ভাগ দিওয়ানি কাজা। দিওয়ানি কাজা হলো দিওয়ানি সিয়াসত এবং মাজালিম এই দুটো বিভাগের সাথেই দিওয়ানি কাজার যোগাযোগ থাকলেও প্রধান কাজ ছিল দিওয়ানি মোকদ্দমাগুলো নিষ্পত্তি করা এবং কাজী মুমালিক বা কাজীউল কুজ্জাত তিনি নিম্ন আদালত হতে প্রেরিত এই সকল পুনর্বিচার প্রার্থনা এবং আপিলগুলোকে শ্রবণ করতেন। তিনি স্থানীয় কাজীদেরকে নিয়োগ করতেন, তাকে কাজীউল কুজ্জাত বলা হতো। তিনি এক ধরনের সুদূর হিসেবেও কর্মরত ছিলেন, নাইবের সাহায্য নিতেন এবং তিনি এই সময়ে রাজধানীর জন্য পৃথক কাজী নিয়োগ করা হতো। কাজীর পদটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন পরবর্তী সময়ে কাজী প্রথম দিকে তার দায়িত্ব ছিল কলহ এবং বিবাদ মীমাংসা করা, পরবর্তী সময়ে তিনি আরো বেশ কিছু দায়িত্ব পান, সেগুলোর মধ্যে রয়েছে অনাথ শিশুদের সম্পত্তি তদারক করা, উইল দ্বারা সমর্পিত সম্পত্তি কার্যকর করা, ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধান করা ইত্যাদি। আইনের মর্যাদা রক্ষা করতে এবং অপরাধীকে উপযুক্ত শাস্তি প্রদান করতে কাজীকে সাহায্য করা স্থানীয় কর্মচারীদের কর্তব্য ছিল। কাজীরা সরাসরি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়োগ পেতেন এবং গভর্নরদের আওতার বাইরে ছিলেন। শরীয়ত ও আদাহ অনুযায়ী কাজীকে বিচার কার্য সম্পন্ন করতে হতো। এরপর আমরা দেখি যে বিচার বিভাগের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ ভাগ, সেটি হচ্ছে দিওয়ান ই মাজালিম। এই দিওয়ানি মাজালিম হলো আরব শাসন ব্যবস্থার প্রথম দিকে আমরা দিওয়ানি মাজালিমের উৎপত্তি এবং ক্রমবিকাশটি লক্ষ্য করে থাকি। দিল্লির সুলতানি আমলে আমির ই দাদ যিনি দিওয়ানি মাজালিমের সভাপতিত্ব করতেন, যখন দিল্লির সুলতান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতেন না ঠিক তখনই আমির ই দাদ এই বিভাগের সভাপতিত্ব করতেন এবং বিদ্বান, ন্যায়পরায়ণ ও কর্তব্যবোধ সম্পূর্ণ ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়া হতো, তাকে উচ্চ হারে বেতন দেওয়া হতো এবং
তিনি সুলতানের কাছেই সরাসরি দায়বদ্ধ ছিলেন। গভর্নর এবং সেনাপতিদের বিরুদ্ধে অভিযোগের বিচার তাকে করতে হতো। প্রদেশ ও সেনাবাহিনীতে তার বেশ কয়েকজন সহকারীও ছিল। তিনি কোতোয়াল পুলিশ বাহিনী এবং মুহতাসিবকে নিয়ন্ত্রণ করতেন। আমির ইদাদ তিনি মসজিদ, সেতু, সরকারি দালান এবং এগুলো তিনি রক্ষণাবেক্ষণ করতেন। তার প্রধান কাজ ছিল যে আদালতের রায় আদালতের রায় অর্থাৎ নির্দেশনামা যেগুলো এবং কাজী সিদ্ধান্ত সেগুলোও পালন করা। আমরা এই দিল্লির যে বিচার ব্যবস্থা ছিল এই বিচার ব্যবস্থার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়টির নাম হচ্ছে গ্রাম্য পঞ্চায়েত। গ্রামের পঞ্চায়েত, যেটি গ্রাম আমরা ইতোপূর্বে রাজস্ব বিভাগের আলোচনায় দেখেছি যে গ্রাম হচ্ছে দিল্লির সুলতানি আমলের সর্বনিম্ন এবং ক্ষুদ্রতম একক ছিল। এই গ্রামের বিচার ব্যবস্থা গ্রাম প্রধানের উপর ন্যস্ত ছিল। হিন্দু সম্প্রদায়ের মামলা মোকদ্দমা এই পঞ্চায়েত ব্যবস্থায় মীমাংসা করা হতো এবং গ্রাম পঞ্চায়েতটি এই ব্যবস্থাটি এতটাই কার্যকর ছিল যে ব্রিটিশ শাসন পর্যন্ত এই ব্যবস্থাটি প্রচলিত ছিল। এবার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন মুহতাসিব। এই মুহতাসিবের আলোচনাটি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটি আমরা মুহতাসিবের আলোচনাটি শেষ করে আমরা বলবো। এটির উপর পৃথক একটি প্রশ্নই হয়, ইসলামে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা পালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও অপরাধ শনাক্তের পর শাস্তি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন মুহতাসিব বা নৈতিক উপদেষ্টা। তিনি ছিলেন গণনৈতিক চরিত্রের নিয়ন্ত্রণকারী এবং তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা, তবে তিনি কিন্তু বিচারক ছিলেন না। জনগণের প্রার্থনা সঠিকভাবে পালিত হচ্ছে কিনা, প্রকাশ্যে মাদক ব্যবহার হচ্ছে কিনা, জুয়া বা অবৈধ বিবাহ হচ্ছে কিনা, অশালীন কোনো কর্মকাণ্ড হচ্ছে কিনা সে সকল দেখা এবং বন্ধ করাই ছিল তার দায়িত্ব। কৃতদাসের উপরে অত্যাচার হচ্ছে কিনা, গৃহপালিত পশুকে নির্দয়তার হাত থেকেও তিনি রক্ষা করতেন এবং পরিত্যক্ত শিশুদেরকে পর্যালোচনা করাও ছিল তার কর্তব্য এবং জনগণের যে প্রার্থনা সেটিও দেখার দায়িত্ব ছিল তার। জনগণের সুবিধার্থে পানি সরবরাহ, নগরের প্রাচীর রক্ষা, সরকারি দালান রক্ষণাবেক্ষণ করা, হাট বাজার তত্ত্বাবধান করা, খাদ্যে ভেজাল দিলে এবং ওজনে কারচুপি করলে শাস্তি প্রদানের ব্যবস্থা করা এবং এই সকল বিষয়গুলো মুহতাসিব কিন্তু পালন করতেন এবং সার্বিকভাবে জনগণের সুযোগ সুবিধার প্রদানের প্রতি তার দৃষ্টি ছিল সদা জাগ্রত। মুহতাসিব তিনি যে দায়িত্ব এবং কর্তব্য পালন করতেন এই দায়িত্ব এবং কর্তব্য পালনটা খুব একটা সহজ ছিল না। এই দায়িত্ব পালন করতে গিয়ে দায়িত্ব পালনের জন্য তাকে রাষ্ট্র একটি ছোট্ট বেসামরিক বাহিনী প্রদান করত। এই মুহতাসিবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দুজন সুলতানের ব্যাপারে বলতে চাই যে সুলতান বলবন এবং সুলতান আলাউদ্দিন খলজি দিল্লির সুলতানি আমলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন সুলতান এবং তারা এই মুহতাসিবের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন এবং মুহতাসিব পদটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সুলতান মোহাম্মদ বিন তুগলকও নিজেই কখনো কখনো এই দায়িত্ব পালন করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুলতান ফিরোজ শাহ তুগলক, যিনি ধর্মভীরু এবং ধর্মীয় কার্যকলাপের জন্য বিখ্যাত, তিনিও কিন্তু এই মুহতাসিবের কার্যক্রমের যে কঠোরতা এই কঠোরতাকে তিনি লাঘব করেননি। তো আমাদের আলোচনার একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। বিচার বিভাগের পর আমরা পুলিশ বিভাগ আলোচনা করব। পুলিশ বিভাগের যে নিত্য কাজ সেটি যিনি সম্পাদন করতেন তার নাম ছিল কোতোয়াল। আমরা গত ক্লাসে যে কেন্দ্রীয় প্রশাসনের আলোচনা রয়েছে সেখানে বলেছি যে কোতোয়ালরা কিন্তু মন্ত্রীর সম মর্যাদা সম্পন্ন ছিলেন। তিনি কোতোয়াল যিনি নগরের অধিবাসীদের নাম ঠিকানা সংরক্ষণ করতেন এবং নতুন আগমনকারী ও বিদায় গ্রহণকারীর হিসেবও রাখতেন। রাতে নগর পাহারা দেওয়া, রাস্তাঘাটকে নিরাপদ রাখাও তার দায়িত্ব ছিল। গ্রাম অঞ্চলেও তার একই ধরনের কর্তৃত্ব বজায় ছিল। তিনি কোনো সামরিক ব্যক্তিত্ব ছিলেন না, তার বাহিনীটি কর্তব্যের দিক থেকে ছিল বেসামরিক। এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। এখন আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আজকে আমাদের যে আলোচনা ছিল এই আলোচনার মধ্যে আমরা মোট 3টি বিষয় আলোচনা করেছি। একটি হচ্ছে দিল্লির সুলতানি আমলের অর্থ রাজস্ব ব্যবস্থা এবং দিল্লির সুলতানি আমলের বিচার ও পুলিশ ব্যবস্থা এবং দিল্লি সুলতানি আমলের সামরিক ব্যবস্থা। তোমরা একটি বিষয় খেয়াল করবে যে 2019 সালের যারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ছিল তাদের জন্য মুঘল আমলের যে আয়ের উৎস সেই প্রশ্নটি চলে এসেছে। ফলে আমাদের জন্য দিল্লির সুলতানি আমলের অর্থ ও রাজস্ব ব্যবস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের জন্য। এছাড়াও 2020 সালের তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টপিক রয়েছে আজকের আলোচনায়। একটি হচ্ছে দিল্লি সুলতানি আমলের বিচার ব্যবস্থা এবং দিল্লি সুলতানি আমলের মুহতাসিবের পরিচয় ও তার কার্যাবলীর গুরুত্ব। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই প্রশ্নগুলো এবং আজকের যে সম্পূর্ণ আমাদের যে আলোচনা, এই আলোচনার প্রয়োজনে তোমরা নিম্নোক্ত গ্রন্থগুলোকে তোমরা গ্রহণ করতে পারো উৎস হিসেবে। এ.কে.এম. আব্দুল আলীমের ভারতে মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাস, একই লেখকের ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস, আজগর আলীর মুসলিম প্রশাসন ব্যবস্থার ক্রমবিকাশ। এই বইগুলো, বাংলা বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য বুঝতে খুব সহজ হবে, খুব সহজ ভাষায় লিখা। এছাড়াও রয়েছে মোহর আলীর এ ব্রিফ সার্ভে অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, কে.এম. আশরাফের লাইফ এন্ড কন্ডিশনস অফ দ্য পিপল অফ হিন্দুস্তান, এ.বি.এম. হাবিবুল্লাহর দি ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, এস.এম. জাফরের দ্য কালচারাল অ্যাসপেক্ট অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন, কে.এস. লালের হিস্ট্রি অফ দ্য খালজিস, স্ট্যানলি লেনপুলের মিডাইভাল ইন্ডিয়া আন্ডার মোহাম্মদান রুল, আর.সি. মজুমদার, এইচ.সি. রায়চৌধুরী এবং কে.কে. দত্তর অ্যান অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, ঈশ্বরী প্রসাদের এ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া এবং একই লেখকের হিস্ট্রি অফ মিডাইভাল ইন্ডিয়া, ভি.এ. স্মিথের দ্য অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর.পি. ত্রিপাঠীর সাম অ্যাসপেক্ট অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন, আই.এইচ. কুরেশির অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য দিল্লি সালতানাতে অফ দিল্লি। এই বইগুলো তোমরা গ্রহণ করতে পারো। আমি মনে করি যে আমার আজকের লেকচারের জন্য এই বইগুলো তোমাদের জন্য অনেক সহায় হবে। আমাদের আজকের লেকচার এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে তুমি ধন্যবাদ জানাচ্ছি। করোনাকালীন পরিস্থিতিতে তোমরা ঘরে বসে পড়ালেখা করবে এবং যদি তোমাদেরকে বাইরে যেতেই হয় অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সকল কর্মকাণ্ড সম্পাদন করবে। সবাই তোমরা ভালো থাকবে এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।